ব্রিগেডের সমাবেশ তো ভরল। আজ 20 তারিখের দিকে সবার নজর ছিল সরাসরি বাম নেতারা একের পর এক শব্দবাণে বিদ্ধ করলেন সরাসরি তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রকে একযোগে নিশানা করা হয়েছে বাম নেতৃত্বদের পক্ষ থেকে। যদিও বা সেই বাম নেতৃত্বদের মধ্যে যাদের নাম না বললেই নয়, তা হলো একদিকে মোহাম্মদ সেলিম এবং অন্যদিকে নিরাপদ সর্দার। এই দুজনের বক্তব্য আজ অনেক বেশি ঝাঁঝালো শোনা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঝাঁঝালো বক্তব্যের পেছনে সত্যি কি কোনো সারমর্মতা আছে? আজ এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে 2025 সাল এবং 2026-এর বিধানসভা নির্বাচন অতীব আসন্ন। ঠিক তার আগে আগে ব্রিগেডের সমাবেশ এবং সেখান থেকে দেওয়া প্রত্যেকটি বার্তা সত্যি কি প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে পৌঁছবে, নাকি প্রতিবারের ন্যায় এবারও এই ব্রিগেডের সমাবেশে সাধারণ মানুষের ভিড় বেড়েছে, কিন্তু ইভিএম নিয়ে সেই কার্যত গোলকধাঁধা আর অবস্থান শূন্য? দেখুন, বিজ্ঞানের ভাষায় একটি কথা রয়েছে, তা হলো ধরুন আপনি এই স্থান থেকে ওই স্থানে গেলেন, আবার ওই স্থান থেকে এই স্থানে এলেন, অর্থাৎ আপনার স্মরণ শূন্য। সেই একই পর্যায়ে যদি 26-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএমের বিশেষ করে বামপন্থীদের এই লড়াই, এই বার্তা যদি অনেকটা সেরকমই হয়, অর্থাৎ ব্রিগেড থেকে যে ঝাঁঝালো বক্তব্য দেওয়া হচ্ছে, শান দেওয়া হচ্ছে তীব্রতার, দুর্নীতির বিরুদ্ধে, আরজিকর দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষণ এবং খুন মামলার বিরুদ্ধে, এই প্রত্যেকটি নেপথ্যে যদি বামেদের স্মরণ আবারও সেই একই জায়গায় এসে পৌঁছে যায়, অর্থাৎ আবারও কি বলতে হবে যে ব্রিগেড সমাবেশে ভিড় আর ইভিএমে স্মরণ শূন্য? তার কারণ অন্তত পূর্ব অভিজ্ঞতা তাই বলছে। কিন্তু প্রশ্ন অনেকগুলো জায়গাতে রয়েছে, তা হলো ব্রিগেডের সমাবেশ সত্যি কি এতটা হেলাফেলা করা জিনিস? বাম কার্যত অপ্রাসঙ্গিক, এ কথাগুলো কারা বলছেন? বলছেন তৃণমূল কংগ্রেস, বলছে বিজেপি। রাজ্য সরকার বারংবার খোঁচা দিচ্ছেন। শুধু তাই নয়, কুণাল ঘোষ তিনি তো একেবারে কিংবুথ বলছেন আজকের এই ব্রিগেড সভাকে। জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায় সত্যিই কি বামেরা অপ্রাসঙ্গিক, নাকি বামেদেরকে অপ্রাসঙ্গিক করবার একটি চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র যেন বামেরা অপ্রাসঙ্গিক থাকলে বিজেপিকে এক্সট্রা ডিভিডেন্ড দেওয়া যায়। তবে কি সেই একই রকম মেলবন্ধনে আমরা বলতে পারি যে ইচ্ছে করে বিরোধী শিবির তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আবার তৃণমূল কংগ্রেসই সেই বিরোধিতা করছে বিজেপির বিরুদ্ধে এবং সিপিআইএমের বিরুদ্ধে? জানার চেষ্টা করবো। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক শব্দের কাটাকাটি নিয়ে রয়েছে আমি আপনাদের সঙ্গে ট্রাইব টিভি বাংলার পর্দায়। মূলত আজও শব্দের তীরে জব্দ হবে ইস্যু না। ব্রিগেড সমাবেশ নিয়ে আমাদের কিছু বলার নেই। ব্রিগেড সমাবেশে সাধারণ মানুষ আসবেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ আসবেন, তারা নানান রকম বক্তব্য শুনবেন বাম নেতাদের পক্ষ থেকে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক বিষয়টা এবং তালটা কাটে ঠিক সে জায়গা থেকে যখন নির্বাচনী প্রসঙ্গে ইভিএমের বাক্সটা ভরাট হয় না বামেদের ক্ষেত্রে। কার্যত শূন্য থেকে ক্রমাগত মহাশূন্যের দিকে ধাবমান হওয়া একটি দল দিনের পর দিন বোঝানোর চেষ্টা করছেন সাধারণ মানুষকে যে আপনারা ভুল পথে চালনা হচ্ছে। আজ এখান থেকে ডিবেট শুরু হবে। আমাদের সঙ্গে ইতিমধ্যে যারা যারা জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় বিশ্বনাথ রায়, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় লিপিকা ঘোষ, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলার শব্দের কাটাকাটি এই অনুষ্ঠানে। আমার প্রথম প্রশ্নই যাবে সরাসরি বিশ্বনাথ বাবুর কাছে। বিশ্বনাথ বাবু, আপনারা ব্রিগেডের সমাবেশকে কিংভূত বলছেন, বলছেন কোনো প্রাসঙ্গিকতা নেই। যদি সত্যিই প্রাসঙ্গিকতা না থাকে তাহলে রিয়াকশন দিচ্ছেন কেন? ক্রমাগত অপ্রাসঙ্গিক বলছেন আর তাদেরকেই তোপ দাচ্ছেন। তাহলে কি ইচ্ছে করে আপনারা বোঝানোর চেষ্টা করছেন যে বামেরা অপ্রাসঙ্গিক, কিন্তু আদৌ সেই সত্যিটা এটা নয়? সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই আপনাদের কাজ। বিশ্বনাথ বাবু। শুভ সন্ধ্যা অঞ্জন বাবু, এবং শুভ সন্ধ্যা আজকে প্যানেলে যারা আছেন, ডক্টর সৌমেন চক্রবর্তী মহাশয়, আলী হোসেন সাহেবকে, দীপিকা ম্যাডাম আছেন। বাস্তবিক যে কথাটা আপনি বললেন যে আজকে আমরা কদিন ধরেই দেখেছি যে ব্রিগেডে বামেরা একটা সভা করছেন, তাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী যেটা করে থাকেন সেটা এবারেও করেছেন। আবার এখান থেকে ঘোষণা করেছেন আগামী দিনে কি সব যেন আবার সেই হরতাল করতে হবে, বাংলা বন্ধের বিষয় তুলে ধরেছেন। এবং তার সঙ্গে আজকে তাদের বক্তাদের যে সমস্ত কথাবার্তা আলোচিত হয়েছে, যে বিষয়গুলো তারা তাদের কর্মী সমর্থকদের কাছে তুলে ধরেছেন, তো প্রথমে একদম সে কথাই বলি যে এই বক্তব্য বা এই সমস্ত কথা আজকে আর প্রাসঙ্গিকতা নেই।
কারণ এই বামেরা তারা তাদের যে মর্যাদা, আত্মমর্যাদা এবং তাদের যে আইডিওলজি, সেটাকে তারা বোধহয় অচিরেই বিনাশ করে দিয়েছেন 2019-এর লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে। তাদের লক্ষ্য একটাই, যে তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে হবে। সেই জন্য 19 সালে তারা একটা অন্যরকম খেলা খেলেছিলেন। আর সেই খেলা খেলতে গিয়ে আজকে বামেরা পশ্চিমবাংলার রাজনীতিতে আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কারণ আজকে যে সমস্ত কর্মীরা এসেছেন, হ্যাঁ জানি যে বামেদের একটা তারা তাদের যে পার্টির গণতান্ত্রিক যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী তাদের বুথ স্তরে এখনো যে কর্মী আছে সারা বাংলা জুড়ে, সেই কর্মীকে নিয়ে তারা এইরকম ব্রিগেড একটা অনুষ্ঠান করতেই পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভোটের রাজনীতিতে আজকে বামেরা, আমরা একদম বাস্তবিক বলছি, বামেরা আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। কারণ এর জন্য তারা নিজেরাই দায়ী। আজকে তাদের নেতৃত্বরা তাদের বক্তব্যের মধ্যে বড় বড় কথা বলছেন যে তারা ক্ষমতায় যখন ছিলেন এই করেছিলেন, এটা করতেন, এবং তার সঙ্গে তৃণমূলকেও দোষারোপ করছেন, তারাই নাকি সব করছেন। বাংলার মানুষ আজকে 2011 সালের পর থেকে এবং বামেদের 35 বছরের শাসনকাল, সেটাকে তারা মিলিয়ে দেখছে। এবং সে মিলিয়ে দেওয়ার পর তারা যখন 2016 সালে আবার নতুন করে ক্ষমতা দেখার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন যখন ক্ষমতায় ফিরে এলেন না, তারা 19 সালে তাদের যে নীতি আদর্শকে সেটা বিসর্জন দিলেন। আমরা দেখেছি তারা পাড়ায় পাড়ায় গিয়ে বলেছেন যে এবার তো আমরা তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে পারবো না, চলো তোমরা তোমাদের ভোটটা আর কাস্তে হাতুড়ি দাঁড়াতে নয়, সেই পথ খুলে দিয়ে দাও। আর ইনকলাব জিন্দাবাদ বলতে হবে না, বিশালবাবু চলো আপনার সামনে কি ওই জয় কথাগুলো শ্রীরাম বলো। বলেছিলেন? তৃণমূল কংগ্রেসকে জব্দ বিশালবাবু করতে, আপনার এটা সামনে করতে কোনো গিয়ে বাম নেতা এই আজকে কথাগুলো তারা বলেছিলেন, নাকি অপ্রাসঙ্গিক আপনাদের হয়ে গেছে। নেতৃত্বরা এসব বলে আজকে থাকেন বলে তাদের যে আপনারা নীতি, প্যানেল ডিসকাশনে এই কথাগুলো ব্যবহার করেন? কোনটা? একদম তারা আজকে নীতিহীন অপ্রাসঙ্গিক হয়েছে, সেই না কথাটা না জায়গা না থেকে আমি দাঁড়িয়ে পড়ছি। বিশালবাবু, আমার প্রশ্ন আপনার কাছে শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি বলছি যে আপনি যে বললেন এই কথাটি, যে বামেরা নাকি পাড়ায় পাড়ায় গিয়ে বলেছেন যে এবার আর কাস্তে হাতুড়িতে ভোট নয়, সরাসরি বিজেপিকে গিয়ে ভোটটা দিন, এই কথাটা আপনি শুনেছেন নিজের কানে? হ্যাঁ, 19 সালে আমরা নিজেরাই দেখেছি তো, একদম দেখেছেন? গ্রাম বাংলার কোন মানুষ কোন বাম আমাদেরকে নেতাকে সেই দেখেছেন? তথ্য করেছে। কোন কোন আমরা বাম নেতাকে যখন দেখেছেন? হ্যাঁ, কোন কোন বাম নেতাকে দেখেছেন? একদম সারা বাংলা জুড়ে বামেরা তাদের নেতৃত্বরা 2019-এর লোকসভা নির্বাচনের আগে পাড়ায় পাড়ায় গিয়ে বলেছেন যে ইনকলাব জিন্দাবাদটাকে এখন দূরে সরিয়ে রাখো, এখন জয় শ্রীরাম বলো, চলো তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে হবে, চলো তোমরা ভোটটা এবার পদ্ম খুলে দাও। তো সেদিনই বামেরা নীতি আদর্শ থেকে এবং আজকে যে মানুষের কথা বলছেন, মানুষের পাশ থেকে সেদিন তারা সরেছেন। তাই আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে বামের আজকে বড় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। বেশ যদি তারা বেশ তাদের নীতি আদর্শ বেশ, মেনে আমি রাজনীতিতে এখানে জয় আলিবাবুর পরাজয় কাছে যাব। অবশ্যই থাকবে, আলিবাবু, অঞ্জনবাবু, সরাসরি রাজনীতিতে তৃণমূল জয় কংগ্রেস, পরাজয় অবশ্যই থাকবে। আমি বুঝতে পেরেছি, আমি এখানে আলিবাবুর কাছে যাব। আলিবাবু, যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বামেদের ভোট আবারও নাকি বিজেপিতে যাবে, এবং বামেদের নেতৃত্বরা নাকি পাড়ায় পাড়ায় গিয়ে বলেছেন যে এবার থেকে ইনকলাব জিন্দাবাদ না বলে জয় শ্রীরাম বলুন, সমর্থন করেন? না, দেখুন, আজকের যে মিটিংটা এরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করলো, এই মিটিংটা হলো মূলত হচ্ছে ইন্ডি জোটের একটা শরিক দলের মিটিং। ইন্ডি জোটের কারা আছে? তৃণমূল কংগ্রেস আছে এবং অন্য অন্য দল, সমাজবাদীরা আছে, সবাই মিলে একটা ইন্ডি জোট করেছিল। তার একটা শরিক দলের আজকে এখানে মিটিং। বক্তাগুলো শরিক দলের, মানে একটা দলের, কিন্তু যারা উপস্থিত যারা ছিলেন তারা কিন্তু ইন্ডি জোটের লোক সব। এই যে যে লোক দেখাচ্ছেন আপনি এই মুহূর্তে, এগুলো কিন্তু তৃণমূলের লোক, এগুলো হচ্ছে কংগ্রেসের লোক মোহাম্মদ সেলিম এবং তৃণমূলের লোক, সিপিএম এর সামান্য কিছু লোক আছে। নিরাপদ সর্দার তৃণমূলের কারণ লোক। ইন্ডি জোটের একটা দলের শরিক দলের বৈঠক মিটিংটা হলো, কারণ আলিবাবু, নিরাপদ এরা এখন সর্দার ভীষণ মোহাম্মদ ভাবে, সেলিম কবে থেকে তৃণমূল কংগ্রেসটা করছিলেন? না না, তৃণমূল কংগ্রেস করতে হবে না তো, ও সিপিএম এর নেতা আছে, ঠিক আছে, কিন্তু ওদের ইন্ডি জোটের লোক ধার করে নিয়ে এসে আজকের এই মিটিংটা করেছে। কারণ তৃণমূল ছাড়া তো ওদের মিটিং করতে পারবে না। কারণ তৃণমূলের সহযোগিতায় সারা বাংলার প্রত্যেকটা অঞ্চলে দেখবেন সিপিএম এরা মিটিং করছে, বিভিন্ন জায়গায় পথসভা করছে, বিভিন্ন ধরনের সভা সমিতি করছে আর কি, তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখনই একটা সভা করতে যাবে, দেখবেন যে ওই হাইকোর্টের অনুমতি নিয়ে তাকে সভা করতে হচ্ছে, অথবা তাকে দেখা যাচ্ছে এসডিওর অনুমতি নিয়ে তাকে সভা করতে হচ্ছে, এবং কোর্ট পর্যন্ত গিয়ে তাকে সভা করতে হচ্ছে। বিজেপি সহজে মিটিং মিছিল করার সুযোগ পাচ্ছে না। তাহলে এক্ষেত্রেই বোঝা যাচ্ছে আজকের মিটিংটা পরিষ্কার করে বিশ্বনাথ বাবু অস্বীকার করতে পারবে না, ওদের মধ্য দিয়ে যদি ওরা আজকে লোক খোঁজার চেষ্টা করে, অনেক অনেক হাজার হাজার তৃণমূলের কর্মী আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে
দেখবেন তারা ধরা পড়বে সার্চিং এর মধ্যে, যারা অঞ্চল লেভেলের লোক, বুথ লেভেলের লোক। সেই জন্য আমরা যেটা এই মিটিং নিয়ে আমরা চিন্তিত নই। এরা ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না, কখনো আটকাতে পারবে না। ভারতীয় জনতা পার্টি এইবার বাংলার মানুষ সবাই ঐক্যমত, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বাংলায় বেশ, ক্ষমতায় থাকতে পারবে বেশ, না। আমি এখানে সেই সরাসরি জন্য লিপিকাদির যেটা কাছে বলছি, যাবো। বেশ, আমি লিপিকাদির কাছে যাবো। লিপিকাদি, কার্যত আলিয়াও বলতে চাইছেন যে কোনোভাবেই তারা বদার করছে না এই ব্রিগেডের সমাবেশ থেকে। আমার এখানে মনে পড়ে যাচ্ছে 34 বছরের বাম শাসনে বিজেপির অস্তিত্ব সেভাবে ছিলই না বাংলায়। সে জায়গায় বামেরা কি একটু বেশি আত্মবিশ্বাসী, তার কারণ তৃণমূল কংগ্রেস রাজ্যে আছে বলে? কি বলবেন? আমি তৃণমূল বিজেপি কারো কথাই মানে বুঝতেও পারলাম না, বিশ্বাসযোগ্য হলো না, প্রাসঙ্গিক বলে আমার মনে হলো না। মজার লাগলো, কারণ আমরা এখন কিন্তু সাধারণ পশ্চিমবঙ্গের সাধারণ একদম ঘরে ঘরে মানুষ বুঝে গেছে যে এদের মধ্যে একটা অসম্ভব বোঝাপড়ার রাজনীতি রয়েছে, সেটা একদম বুঝে গেছে। তা নাহলে চিন্তা করুন, পশ্চিমবঙ্গে এইভাবে চিল্লিয়ে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী, মানে রীতিমতন চিৎকার করে সারাক্ষণ বলছে। এবং আজকে আলী হোসেন বাবু এনারাও এখানে চ্যানেলে বসে বলছেন যে পশ্চিমবঙ্গে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। অথচ প্যারালালি আপনি দেখুন, দুর্নীতি দিল্লিতে কেজরিওয়ালজির দুর্নীতির সঙ্গে সঙ্গে কেজরিওয়ালজিকে জেলে নিয়ে যাওয়া হলো। ঝাড়খণ্ড একই রকম ছবি আজকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন জিকে জেলে নিয়ে যাওয়া হলো। আমাদের কংগ্রেসের পি চিদম্বরম জিকে ধরবার জন্য পাঁচিল টপকে ভেতরে ঢুকে ধরে নিয়ে যাওয়া হলো। এবং রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর ক্ষেত্রেও এখন প্রকোপ পড়তে চলেছে। একই ন্যাশনাল হেরাল্ড নিয়ে তাই করছে। আমি আলী হোসেন বাবুর কাছে প্রশ্ন করছি যে কেন আপনারা তো সবাই বলছেন, আপনারা বুঝতে পারছেন মমতা ব্যানার্জি অন্যায় করেছে, মমতা ব্যানার্জির রাজ্যে দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতির সঙ্গে তৃণমূল ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তা আলী হোসেন বাবু, আপনার বিজেপি সরকার, কেন্দ্রীয় গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে কেন কোনো স্টেপ নিচ্ছে না? স্টেপ নিতে এত সময় কেন লাগছে? এই স্টেপটা তো সঙ্গে নিয়ে নেওয়া উচিত ছিল। তাহলে তো আপনারাও আপনি যে প্রশ্নটা করছেন, বিগত দিনে অনেকেই প্রশ্নটা করেছে এবং অদ্ভুতভাবে গেরুয়া শিবিরের একটি লজিক রয়েছে। তা হলো, যতক্ষণ পর্যন্ত এভিডেন্স না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে আমরা অ্যারেস্ট করতে পারি না। তাহলে এভিডেন্স না পাওয়া গেলে তাকে চোরও বলা যায় না, এভিডেন্স না পাওয়া গেলে সেটা দুর্নীতিও বলা যায় না। বেশ, আলিবাবু কি বলবেন? দুর্নীতিও বলতে পারেন না, এই কথা বলতে পারেন না, এখানে দুর্নীতি হচ্ছে, এখানে চুরি হচ্ছে। শব্দের কাটাকাটি যদি এভিডেন্সই না পাওয়া যায়, প্রশ্নে কি উত্তর দেবেন আলিবাবু? না, যেটা বিষয় ভারতীয় জনতা পার্টি, দেখুন আমরা রাজ্য সরকারের প্রতি অবজারভেশন করছি এবং দেখছি, আমরা দেখছি যে এই যে রাজ্য সরকার যে দুর্নীতির আশ্রয় নিয়েছে, বিশেষ করে এই যে শিক্ষকদের, টিচারদের মধ্যে যে চাকরি বিক্রি, এটা নিয়ে তো নিশ্চয়ই সুপ্রিম কোর্ট একটা বিষয় নিচ্ছেন, সেটার উপর করে আমাদের অপেক্ষা করতে হবে, একই কথা। এবং আরো পারিপার্শ্বিক যত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগুলো নিয়ে যথেষ্টভাবে আমরা সচেতন আছি এবং নিশ্চিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হোক, রাজ্য সরকারের যারাই হোক, তারা নিশ্চয়ই অপরাধী আশা করি হবেন এবং নিশ্চয়ই তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। লিপিকা দি, ওয়েট করুন, সময়ে কথা বলবে। আরে ওয়েট কি আপনারা দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য করেছিলেন, না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জন্য করেছিলেন, না পি চিদম্বরমজির জন্য করেছিলেন? এখানে আপনাদের ওয়েট করতে হচ্ছে, এত ওয়েট করতে হচ্ছে, মানে আরো দেখবেন, আরো দেখবেন, আরো দেখবেন। আরজি করের মতো কাণ্ড ঘটে গেল, তারপরেও দেখবেন, মানে এত ওয়েট। আপনার একটু চোখ কান খুলুন, এটা বুঝুন যে আপনার বড় দাদা নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহজি আর মোদিজি চান না, অমিত শাহজি আর মোদিজি করবেন না। মমতা ব্যানার্জিকে কোনো দিন জেলে ঢোকাবেন না, আমি অন ক্যামেরা এখানে বসে বলে যাচ্ছি, কোনো দিন জেলে ঢোকাবেন না, কোনো দিন ভাইপোর গায়ে একটা টোকা পর্যন্ত পড়বে না। কারণ আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী হলেন আরএসএস এর দেবী দুর্গা,
সেই জন্য ওই আপনারা এখানে চিল্লে যাবেন ওই ছাগলের তৃতীয় সন্তানের মতন ট্যাং 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 করে লাফিয়ে যাবেন, আলটিমেটলি কিছু হবে না। বেশ, সেই আমি জন্য ওসব সোমেনবাবুর বলে কাছে লাভ যাবো। নেই, ওই বোঝাপড়াটা সোমেনবাবু- আছে আপনাদের। সোমেনবাবু, এই যে বোঝাপড়ার কথা বলা হচ্ছে, লিপিকাদি এর আগেও আমাদের প্যানেল ডিসকাশনে একটি কথা বলেছেন যে যদি বিজেপি রাজ্যে আসেন তাহলে নাকি লিপিকাদি রাজনীতিটা বন্ধ করে দেবেন। আমাদের কাছে অন রেকর্ড সেটা রয়েছে, আমরা লিপিকাদিকে সেদিন সত্যিই নেব। এবং তার সঙ্গে সঙ্গে লিপিকাদি আজও একটি বয়ান রাখলেন, তিনি বললেন যে কোনোভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিনও গ্রেপ্তার করা হবে না। আমি বলছি অধীর রঞ্জন চৌধুরী আজ প্রসঙ্গক্রমে বলেছেন যে বামেরা কোনো রকম জাতপাতের ঊর্ধ্বে গিয়ে রাজনীতিটা করেন, তিনি সেটা এতদিন পরে বুঝতে পেরেছেন। অর্থাৎ এক সময়ের বাম এবং কংগ্রেসের মধ্যে যে দ্বৈরথ, সেই দ্বৈরথের মাঝে এতদিন পরে বহিঃপ্রকাশ হচ্ছে কংগ্রেসের। মনে হচ্ছে যে সিপিআইএম কার্যত জাতপাতের লড়াইটা করে না, এবং 2011 সালের আগে যে লড়াইটা আমরা দেখেছিলাম সেই সময় কংগ্রেস বামেদের একেবারে এগেনস্টে কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস, এনডিএ প্রত্যেকে একজোট হয়ে সেই লড়াইটা লড়েছিলেন। আজ কি অনুতপ্ততার জায়গা দেখা যাচ্ছে সোমেনবাবু? আসলে আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যে বামেদের আজকে যে ব্রিগেড, এবং মনে রাখতে হবে যে ব্রিগেড প্রতিটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের ক্ষেত্রেই গণতান্ত্রিকভাবে তাদের শক্তি প্রদর্শনের একটা অ্যাসিড টেস্ট বলা যায়। সেখানে দাঁড়িয়ে বামেদের ক্ষেত্রে তাদের 26-এর অল ইন্ডে তাদের কতটা ক্ষমতা ফিরে আসে না, যেটা দিয়ে আপনি শুরু করলেন, শূন্য থেকে মহাশূন্যে বিচরণ ভূমি আরো প্রসারিত হয়, সেদিক থেকে বলা যায়। এবং একই সঙ্গে উঠে এসছে যে বিভিন্ন ক্ষেত্রে এই যে নতুন শব্দ এখন ঘুরে ফিরে বেড়ায় আমাদের পশ্চিমবঙ্গে প্রায়শই, সেটিং পলিটিক্স, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যে কোনো পার্টির সঙ্গে আরেক পার্টির কখন সেটিং হচ্ছে সেইটা আমজনতা বুঝতে বুঝতে তাদের কিছুটা সময় চলে যায়। যেমন আবার এটাও বুঝতে হবে আরজিকর থেকে আজকের মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এই যে সাম্প্রতিক অতীতের যে আমাদের পথ চলা, তার মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের আমজনতা বা শিক্ষিত মধ্যবিত্ত যে ক্লাস, তারা আমরা বুঝতে শিখেছি, গা সওয়া হয়ে গেছে যে সেটিং পলিটিক্স কি বলে। কারণ মহামান্য বিচারালয়ের ওখানে আমরা দেখেছি গত পরশুদিন যে মুর্শিদাবাদ মালদার মতো অঞ্চলে যেখানে বিরোধী দলনেতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন, সেই অঞ্চলে এনআইএ তদন্ত বা এসবের জন্য বিচারপতি যখন বলছেন এটা তো আপনার হাতে, অর্থাৎ তারা সেই জায়গায় দাঁড়িয়ে যখন এনআইএর প্রতিনিধি ওখানে বলেন কেন্দ্রের অনুমতি নেই, তখন আমাদের বুঝতে অসুবিধা হয় না যে আসল যেটা হচ্ছে যে ইঁদুরের গলায় ঘন্টাটা বাজবে কে, এবং যে বিড়ালের গলায় ঘন্টাটা বাজবে কে, এবং সেই ঘন্টা বাঁধার দায়িত্ব যে কেন্দ্রীয় সরকারের কাছে। এবং মানুষ আজ আক্রান্ত প্রতি ক্ষেত্রে সেখানে তারা সুরাহা পাবে কোথায়? সেখানে বড় হয়ে দাঁড়াচ্ছে এই পার্টির গুলোর নিজেদের মধ্যে স্বার্থের আন্ডারস্ট্যান্ডিং। এবং একই সঙ্গে আমি বলবো যে বাঙালি জাতিসত্তার আজ যে বিপন্নতা, সেই বিপন্নতা আজকে সত্যি যে প্রতিনিধিত্বকারী দলগুলো আছেন, তারা যে রিপ্রেজেন্টেশন, তাদের কাছে ভিখারির মতো আমাদের মতো আমজনতা চেয়ে আছি। হয়তো সেদিন আর বেশি দিন নয় যেদিন আমরা বুঝতে শিখবো এক বিকল্পের সন্ধানে আমাদের যেতে হবে। কারণ প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের নেতাদের এদল ওদল করে যে পার্টি পলিটিক্স, এই পার্টি পলিটিক্স ক্রমশ তাদের আস্থা হারাচ্ছে। কিন্তু একই সঙ্গে বলতে চাই যে বামেদের আজকের যে সভা, তাতে একজন আমি শুনেছি প্রত্যেকের বক্তব্য, তাতে একটি জিনিস কিন্তু অভিমুখের ক্ষেত্রে বলবো একটি নতুনত্ব লেগেছে, সেটা হচ্ছে সুদীর্ঘ পথ চলায় আমরা ব্রিগেডের ময়দানে অন্তত মঞ্চে নিরাপদ সর্দার বা টুডুরের মতো নেতৃত্বদের মঞ্চে বক্তৃতা দিতে আজ পর্যন্ত শুনিনি। অর্থাৎ সেদিকে দেখা যায় বামেদের যে এলিটিজম, অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত ক্লাসের ডমিনেশন, সেটা কি ভাঙতে চলেছে?
ভোট বাক্সে বা ভোট ব্যাংকে ফিরিয়ে আনার তাগিদে। আবার একই সঙ্গে বলবো যে ট্র্যাডিশনটা তারা মুখে বড় বড় বলতো, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, কিন্তু আজকেও আমরা দেখলাম না যে তাদের কোনো নারী প্রতিনিধি ব্রিগেডের ময়দানে বক্তব্য রাখতে বা সেভাবে জোরালো প্রতিনিধিত্ব করতে। তাই একই সঙ্গে বলবো তাদের বামেদের হয়তো ইঞ্জিনটা বদল হয়নি, কিন্তু যে রেলের বগিগুলো কিছু বদল হয়েছে, কিন্তু ঘুরে ফিরে বক্তব্যে সেই একই ধরনের ধাঁচ রয়েছে। ভারতবর্ষ কিন্তু পাল্টে গেছে, সেখানে তাদের শ্রেণী চরিত্র দিয়ে যে দেখার প্রবণতা, সেটার জায়গায় কাস্ট পলিটিক্স, আত্মপরিচিতির পলিটিক্স, ডোল পলিটিক্স, এগুলো কিন্তু ভারতবর্ষের এখন অন্য নির্ধারক। সে জায়গায় দাঁড়িয়ে বামেদের আজকে ব্রিগেড সভা তাদের ক্ষেত্রে একটা অন্যতম পরিচায়ক হতে পারে, কিন্তু ইভিএম বাক্সে সেটার কতটা প্রতিফলন ঘটবে এখনো প্রশ্নচিহ্ন রেখে যায়। একেবারে এই প্রশ্নটাই সব থেকে বেশি বড় দানা বাঁধছে। তার কারণ এর আগেও বিগত অনেক বছর ধরে যখন এই ব্রিগেড সমাবেশ চলছে, বিগত বলতে পারি 2011 সালের পর থেকে যত ব্রিগেড সমাবেশই আপনারা দেখবেন না কেন, ক্রমবর্ধমান গতিতে ক্রমাগত নিম্নমুখী গ্রাফ। ওই যে বারংবার বলতে হচ্ছে শূন্য থেকে মহাশূন্যে ধাবমান হচ্ছে বামেদের অবস্থান। যদিও বা এ প্রসঙ্গে কুণাল ঘোষ আজ এক বিস্ফোরক বক্তব্য রেখেছেন। কি বলছেন তিনি একবার শোনাই, দেখুন। বামেদের ব্রিগেড এর কোনো রাজনৈতিক তাৎপর্য নেই, তার কারণ বামেদের এটাও কাটে যে লম্পঝম্পটা চলছে না, এটা বাম রামের ব্রিগেড। এখানে অতীতেও দেখা গেছে ওই সিপিএম এর নামে বা বামেদের নামে যে সভা দেখা হয়, মাঠ ভরানো বা মাঠে কিছু লোক যাওয়াটা কোনো শক্তিশালী মানে এইটা কাটছে, শূন্যটা শূন্যই থাকবে। 2026-এ এই ব্রিগেডের পরই শূন্যই থাকবে এবং সিপিএম এর কোনো বিধায়ক হবে না। আর যারা ব্রিগেডে যাচ্ছে তাদের কিছু লোক বিজেপিকে ভোট দেবেন, তাতেও তৃণমূল কংগ্রেসের চতুর্থ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া তারা আটকাতে পারবে না। আমি এখানে সরাসরি বিশ্বনাথবাবুর কাছে যাবো। বিশ্বনাথবাবু দেখুন, আমি জানি না সুকৌশলে নাকি ভুলবশত কুণাল ঘোষ একটি কথা বলেছেন, যদি খুব ভালো করে মন দিয়ে শুনে থাকেন। তিনি বলছেন লোক ভরানো এমন কিছু বিষয় নয়, মাঠ ভরানো এমন কিছু বিষয় নয়। তাহলে কি ওই 21-এর শহীদ মঞ্চ এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের এত সভা হয়, সেখানে এই মাঠ ভরানোর কোনো কৌশল অবলম্বন করা হয়, নাকি সত্যি সাধারণ মানুষ সেখানে তৃণমূল দলটাকে ভালোবেসে যান, নাকি ওই ডিম ভাত খাওয়ানো হবে সেই বেসিসে যান, কোনটা বলুন তো? দেখুন অঞ্জনবাবু, একদম শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম আমাদের কুণালবাবুর মুখ থেকেও আপনি সেই কথাটা পেলেন। আর মাঠ ভরানোর যে বিষয় বললেন, দেখুন তৃণমূল কংগ্রেসের এই 21শে জুলাইয়ের শহীদ তর্পণের যে অনুষ্ঠান, এটা তো তৃণমূল কংগ্রেসেরই নয়। আমাদের প্রথম কথা তো 21শে জুলাইয়ের কোনো কিছুই তৃণমূল কংগ্রেসের নয়, সম্পূর্ণ কংগ্রেসের। আপনারা ওটাকে হাইজ্যাক করে নিয়েছেন। অবশ্যই অবশ্যই আমাদের দল তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে সেই ধারা মানে ধ্বজাটা বহন করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মানে সেই কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সেই শহীদদেরকে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন কংগ্রেসের নেতৃত্ব আজকে সেই শহীদদের মর্যাদা দেননি এবং তারা কি সেটিকের কথা বললেন, যাদের কারণে সেই 13 জন মানুষের প্রাণ চলে গেছিল, শহীদ হয়েছিল, কলকাতা রাজপথ রক্তাক্ত হয়েছিল। সেদিন কারা এই বাংলার মস্ততে 35 বছর ধরে কারা সেদিন ছিলেন সেটা নিশ্চয়ই 21শে জুলাইয়ের সেই আন্দোলন কি নিয়ে হয়েছিল, আমাদের নেত্রী বিশ্বনাথবাবু কি নিয়ে হয়েছিল একটু জানতে চাই। তার কারণ এই ব্রিগেডের সঙ্গে ওই বিষয়টি অত্যন্ত ইন্টারলিঙ্কড। আমি একটু জানতে চাই বিশ্বনাথবাবু কি জন্য হয়েছিল, কংগ্রেস ঠিক কি কারণে এই মিছিলটা বের করেছিলেন? এত বড় অবশ্যই আপনারা তো অবশ্যই জানেন যে সেদিন আমাদের যুব তৃণমূল কংগ্রেসের তৎকালীন কংগ্রেসের যুব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নো আইডেন্টিটি নো ভোট, তথা ভারতবর্ষের সমস্ত এই রাজ্যে এখন ভুরি ভুরি অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, রাজ্য সরকার কিছু জানতে পারছে না, সেক্ষেত্রে বিএসএফ এর দিকে আঙুল তুলছে। আচ্ছা, এটা হিপোক্রেসি নয়? এটা হিপোক্রেসি নয় বিশ্বনাথবাবু? এক সময় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে আন্দোলন করলেন, আজ তারই রাজ্যে এত অনুপ্রবেশকারী প্রবেশ করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতে পারছেন না, শান্তির বার্তা দিচ্ছেন, তাও আবার গভর্নমেন্টের নির্দিষ্ট প্যাডের মধ্যে শান্তির বার্তা দিচ্ছেন বিশ্বনাথবাবু। না বিশ্বনাথবাবু,
আমার একটি আজকে স্পেসিফিক প্রশ্নের উত্তর একটা দিয়ে দিন রাজ্য প্লিজ। সরকারকে না না অপদস্থ বিশ্বনাথবাবু করার স্পেসিফিক জন্য প্রশ্নের উত্তর দিন। ষড়যন্ত্রের চক্রান্ত চলছে। বিশ্বনাথবাবু স্পেসিফিক আমরা প্রশ্নের দেখি উত্তর তাই দিন। পরপর শব্দের এই কাটাকাটিতে কথাগুলো শুধুমাত্র উঠে আপনি আসে। বলে যাবেন এমনটা হবে না, আজকে প্রশ্নের যে উত্তর দিন কথাগুলো প্লিজ। এবার আসুন রিপ্লাই করুন স্যার প্লিজ, 21 জুলাইতে কথা রিপ্লাই বলে করুন। আজকে না না 21 জুলাই বিশ্বনাথবাবু আমরা রিপ্লাই দেখতে করুন। পাই ধর্মতলায় সারা বাংলা বিশ্বনাথবাবু থেকে রিপ্লাই করুন, কাতারে আমার মানুষ প্রশ্ন আপনার কাছে তারা যাচ্ছে, তৃণমূল আপনি কংগ্রেসকে রিপ্লাই করছেন না। ভালোবাসে আসেন, মমতা রিপ্লাই করুন স্যার বন্দ্যোপাধ্যায়কে প্লিজ। ভালোবেসে তারা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে আসেন। বিশ্বনাথবাবু সেখানে রিপ্লাই করুন। তৃণমূল কংগ্রেসের লোক ভরানোর জন্য সেখানে কাউকে কোনো রকম কোনো প্ররোচনা দিতে হয় না, মানুষ দিতে হয় না। ভালোবেসে আসে। ভালোবেসে আসে, মানছি ভালোবেসে আসে। তাহলে প্রশ্নটা এবার উত্তর দিয়ে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় এই আন্দোলনগুলো করলেন, এই এত ভোটার কার্ড অনুপ্রবেশকারী এত কিছু বললেন, 2004 সাল আমরা একেবারে চাক্ষুষ দেখেছি, তিনি একেবারে লোকসভা স্পিকারের মুখের দিকে ছুড়ে দিচ্ছেন কাগজপত্র। সেই ব্যক্তির, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজ্যে অনুপ্রবেশকারীদের এত ভুরি ভুরি অনুপ্রবেশকারী এখানে প্রবেশ করছে, আর তারপরেও আপনারা দোষ দিচ্ছেন বিএসএফদের। সে সময় বিএসএফদের দায় ছিল না? যে সময় আপনারা সিপিআইএম এর এগেনস্টে কথাগুলো বলেছিলেন সেই সময় দায় ছিল না, নাকি সেই সময় সেটিং ছিল, কোনটা? না দেখুন, এই কথা যেটা বলছেন সেটিং এর গল্প তো আজকে কথা প্রসঙ্গে উঠে এলো, তাহলে আজকে দায়টা কেন্দ্র সরকারকে আমি নিতে হবে। তুলছি না, বিরোধীরা তুলছে। স্বরাষ্ট্র মন্ত্রক আছে, কেন্দ্র সরকারের বাহিনী আছে আমি আসছি। এবং গোয়েন্দা দপ্তর আছে, সেই দপ্তরকে তৎপরতার সঙ্গে আজকে সেই বিষয়গুলো লক্ষ্য নজর দিতে হবে। যে কথা বলছেন আজকে সেই বিষয়গুলো তৎপরতার সঙ্গে লক্ষ্য নজর হলে সেটিং এর বিষয়টা কিন্তু আজকে আলোচনা হচ্ছে বটে, কিন্তু সেই দায়টা তো সেটিং তত্ত্বের গল্পের উপর দাঁড়িয়ে নয়। আজকে দায়টা নিতে হবে কেন্দ্র সরকারকে, তার সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরকে এবং যারা সীমান্ত রক্ষী আচ্ছা হিসেবে যারা বিশ্বনাথবাবু, কাজ করছেন, 2011 সালে গোয়েন্দা আপনাদের বাহিনী মূল থেকে এজেন্ডাটা কি ছিল বামেদের এগেনস্টে? যে সিস্টেম আছে বিশ্বনাথবাবু, বামেদের এগেনস্টে 2011 সালে আপনাদের এজেন্ডা কি ছিল? নজর দিতে হবে বিশ্বনাথবাবু, আজকে সেই বিষয়টাকে নজর দিতে হবে। বেশ নজর আজকে দিলাম। আমরা তো সেই জন্য এবার বলছি আপনি একটু নজর যে দিন আমার এটা তো প্রশ্নের দিকে। রাজ্য সরকার 2011 সালের কখনোই আগে কাম্য নয়। আপনাদের মূল যখন এই বক্তব্যটা কি ধরনের ছিল? ঘটনা সামনে আসছে, বামেদের রাজ্য এগেনস্টে সরকার আপনাদের সেই লড়াইটা কি নিয়ে ছিল বিশ্বনাথবাবু? সেই বিষয়গুলো বিশ্বনাথবাবু, আমার কথা শোনা যাচ্ছে? রাজ্য সরকার সেই কাজগুলো করছেন। বেশ বিশ্বনাথবাবু, আমি বলছি 2011 সালের আগে আপনাদের মূল এজেন্ডাটা কি ছিল? বামেদের এগেনস্টে লড়াই করার মূল বার্তাটা কি ছিল সেটা একটু বলুন। টাটা, ন্যানো, নন্দীগ্রাম কি ছিল? প্রথম কথা ছিল আমাদের লড়াই ছিল অনুন্নয়ন, ছিল কর্মসংস্থান, ছিল মানুষের অন্যের সংস্থান, ছিল মানুষের জীবন জীবিকার কথা, ছিল মানুষের বাক স্বাধীনতার জন্য লড়াই, ছিল নারীর ক্ষমতায়নের জন্য লড়াই, ছিল শিক্ষার জন্য লড়াই, এবং ছিল এই যে আজকে যে সংস্কৃতি, এই যে বন সংস্কৃতির মধ্য দিয়ে দিনের পর দিন আজকে গরিব মানুষকে তাদেরকে আরো সর্বহারাদের নেতা শাস্তি গিয়ে বামেরা সর্বশান্ত করে তুলেছে, তার বিরুদ্ধে ছিল আমাদের লড়াই। তার জন্য বিভিন্ন বিষয় বিভিন্ন রকম সামনে এসছে, সেই বিষয়গুলো সামনে রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে লড়াই জারি করেছিলেন। আজকে তাই আমরা দেখেছি যে 2011 সালে সেই পরিবর্তনের মধ্য দিয়ে বামেরা আজকে অপ্রাসঙ্গিক যে কথাটা শুরু করলেন, আজকে বাংলার মানুষ গণতান্ত্রিক উপায়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। অর্থাৎ আজকে আমাদের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী সে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা বলে বামেদের বিরুদ্ধে সেই আন্দোলন ছিল, লড়াই ছিল, আজকে সরকার এসে থেকে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের তৃণমূল কংগ্রেস মামার সরকার আজকে বাংলার মানুষকে সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। তার মধ্যে আমরা দেখতে পাই কখনো কোনো রকম চক্রান্ত করে আজকে যারা বলছেন তৃণমূল কংগ্রেসকে কখনো চোর সাব্যস্ত করছেন, কখনো দুর্নীতির কথা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্নভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে আবার যারা রাজনীতির পশ্চিমবাংলার ক্ষমতা থেকে সরে চলে গেছেন, যারা সেটিং তত্ত্বে বিশ্বাসী করে সেই সময় বর্তমান সরকারের সহযোগিতা করেছিল, তারা আজকে বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করে এই সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এই সরকারকে সরিয়ে আবার ক্ষমতা দখল করার জন্য তারা এই বিষয়গুলো আজকে উপস্থাপনা করছে। বাংলার মানুষ কিন্তু এই সমস্ত বিষয়গুলো তারা দেখছেন। বেশ, লিপিকাদি আপনি হাত তুলছিলেন, আমার শুধু একটি প্রশ্ন সংযোজন থাকে। বিশ্বনাথবাবু বলছেন সেই সময় নাকি শিক্ষা নিয়ে তাদের আন্দোলন ছিল, আজ শিক্ষা 25,752 জনের চাকরি চলে যায়। তারা উন্নয়নের কথা বলছে, উন্নয়নের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে যায়, রাজ্য সরকার জানতে পারে না। তিনি বলছেন সে সময় নন্দীগ্রামের কথা, সেই নন্দীগ্রামে এখন কার্যত অনুর্বর জমিতে পরিণত হয়েছে যতদূর খবর আছে, এবং সে জায়গায় এখনো পর্যন্ত কোনো শিল্পের তো কোনো নিশানাই নেই, সেখানে কোনো নামও নিশান নেই। সেখানে রাজ্য জুড়ে ইন্ডাস্ট্রির সংখ্যা দিনের দিন কমছে। আমি বলছি ইনফ্লেশন বাড়ছে, সাধারণ মানুষের ইনকাম কমছে, সাধারণ মানুষের রুজি রুটি রোজগারের হিসেব কেউ নিচ্ছেন না, ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা নিয়ে দিনের পর দিন লড়াই চলছে। তৃণমূল কংগ্রেস বলছে উন্নয়নের কথা বলেছিলেন, কোথায় গেল উন্নয়ন? ওই শঙ্খ ঘোষের মতো বলতে হবে রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন? লিপিকাদি, না
আমি প্রথমেই বলি, উনি যে বললেন এত সেটিং ফেটিং এত কিছু গল্প বললেন, ওই বিশ্বনাথ বাবুর কাছে আমার একটা প্রশ্ন, মনীশ গুপ্ত কোথাকার কোন সময়ে ছিলেন, পুলিশের অফিসার ছিলেন? সেই মনীশ গুপ্তকে আপনারা ফুলমালা চড়িয়ে আনলেন কি কারণে? তাকে মন্ত্রী বানালেন কি জন্য? যদি এতই 21 নিয়ে আপনাদের এত, সেই সময়ে যুব আন্দোলনে মারা গিয়েছিল বলে বামফ্রন্টের সময় এত আপনাদের কষ্ট, এত দরদ যে আপনারা কংগ্রেসের আন্দোলনকে ছিনিয়ে নিয়ে আপনারা ওটা বলেন 98 সালে জন্ম হওয়া কি বলে তৃণমূল কংগ্রেস বলে, তাদের সব প্রোগ্রাম নাকি তাদের। তাহলে মনীশ গুপ্তকে কেন নিলেন? মনীশ গুপ্তকে কেন বসালেন? আদর করে কেন আনলেন? ওই মানুষটাই তো সেই সময় দায়িত্বে ছিলেন। ওই সময় মারবাদ যারা মূল কাণ্ডারি ছিল তাদের মধ্যে ওয়ান অফ দেম। কেন নিলেন? মনে পড়ে লিপিকাদি নন্দীগ্রামের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যিনি অ্যাটাক করেছিলেন তিনিও এখন তৃণমূলে রয়েছেন। হ্যাঁ, সেটাই তো বলছি। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, ভুরি ভুরি নাম আমরা বলতে পারবো। আজকে ফেলানি বসাকের কথা ভুলে গেছেন বিশ্বনাথ বাবু? ফেলানি বসাকের মুখ আর বধির মেয়েকে কন্যাকে নিয়ে গিয়ে জ্যোতিবাবুর ঘরের সামনে বসে আন্দোলন করেছিলেন আপনাদের মমতা দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে তার রাজ্যে কামদুনি ঘটে, তার রাজ্যে পার্কস্ট্রিট ঘটে, কি বলবেন? কেন এই পরিস্থিতি? সেই সময় তো বহু আন্দোলন করেছিলেন ফেলানি বসাক নিয়ে, একেবারে খেটে পড়েছিলেন, রাইটার্সে গিয়ে অনেক কিছু করেছিলেন। তাহলে তার রাজ্যে কেন ঘটে কামদুনি, তার রাজ্যে কেন ঘটে পার্কস্ট্রিট? তার উত্তর কি দেবেন? না শুধু কতগুলো গল্প সাজিয়ে কতগুলো এলোমেলো করে দেওয়া, ওই যে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই করে নিয়ে বেরিয়ে চলে যাবেন এই চ্যানেলে বসে? এলোমেলো করে দেওয়া কথা বলে নিয়ে বলতে হবে দাদা কি করেছে আপনার দিদি। আজকে 21 আর 25 14 বছর হলো, 14 বছর হলো আপনার দিদি রাজ্যে ক্ষমতায় রয়েছে। আজকে কোথায় গিয়ে কি পরিস্থিতি, কেন আজকে এই পরিস্থিতি, কেন আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি এই রকম দোদুল্যমানতার মধ্যে তারা আজকে সুইসাইড করবার মুখে গিয়ে দাঁড়িয়ে রয়েছে? কেন তাদের চাকরি নিয়ে এই আতঙ্ক ভুগতে হচ্ছে? কেন তাদের চাকরি করেও 7 বছর চাকরি করার পর তাদের বলা হলো যে তাদের চাকরি নেই? কি করলেন আপনারা? এই আপনাদের মুখ্যমন্ত্রী, আপনার নেতার কাজ, আপনাদের সরকারের কাজ। আজকে কেন মুর্শিদাবাদে যা আমরা কোনোদিনও দেখতে পাইনি, আজকে শামসেরগঞ্জ, আজকে ধুলিয়ান, আজকে সুতি বা কি বলে জঙ্গিপুর, কেন আজকে শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান অনেক জায়গায় উৎপত্ত হয়েছে। কিন্তু এই জায়গায় লিপিকাদি আমি একটা বিষয় এখানে একটু আমি শুধু এখানে একটি কথা বলতে চাই লিপিকাদি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সরকারি প্যাডে তার বার্তা দিচ্ছেন, শান্তির বার্তা। আমি একটু দেখাবো আপনাদের, দেখুন শান্তির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করার জন্য। দেখুন শান্তির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পষ্ট ভাষায় লিখছেন এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে সাইনও রয়েছে, দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লিখছেন একবার পড়ে শোনাই, আমি একটু সময় নিচ্ছি। মূল বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো। তা হলো সরাসরি শান্তির আবেদন বলে লেখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লেখা রয়েছে, প্রিয় বন্ধুগণ, বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। আমি জানি না এখানে তাদের সঙ্গীরা বলতে কাকে ঠিক মেনশন করা হচ্ছে। আমি যদি ধরে নিই কিছুক্ষণের জন্য বামেদের, তাহলে কি বাম সত্যি অপ্রাসঙ্গিক? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং লিখছেন তার প্যাডে শান্তির বার্তাতে, যিনি অপ্রাসঙ্গিক তাদের তো সব অ্যাক্টিভিটি অপ্রাসঙ্গিক হবে, তাহলে অপ্রাসঙ্গিক কেন বলা হচ্ছে? তিনি লিখছেন, এই সঙ্গীদের মধ্যে আরএসএসও রয়েছে, যে আরএসএস লিপিকাদির কথা একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা বলেছিলেন। আমি আগে আরএসএসের নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে যে রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে। আমার আবেদন হলো, দয়া করে ধীর ও শান্ত থাকুন। আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি, তাদের রুখবই। দাঙ্গার পিছনে আছে দুর্বৃত্তরা, তাদের কড়া হাতে দমন করা হচ্ছে। আমি এখানে সরাসরি বিশ্বনাথ বাবুর কাছেই যাবো। বিশ্বনাথ বাবু, না অঞ্জন, একটা কথা অদ্ভুত লাগছে আজকে ওখানে শামসেরগঞ্জে সাংবিধানিক প্রধান তিনি চলে গেলেন,
প্রশাসনিক প্রধান এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারলেন না এবং তিনি বলছেন আমি চাইলেই যেতে পারি, চাইলেই যেতে পারি কি বলছেন। হচ্ছে কেন আজকে এই দুটো দল, আমি একেবারে অন ক্যামেরা বলছি, এই তৃণমূল আর বিজেপি দুটো দল ওখানে ধর্মীয় উস্কানি দিচ্ছে। আজকে ধর্মীয় উস্কানি দিয়ে বাইনারি তৈরি করে আজকে অশান্ত করছে মুর্শিদাবাদ মালদাকে। আমি এইখানে একটু বসে দর্শকদের উদ্দেশ্যে একটি বিষয় আমি একটু আলোকপাত করতে চাইবো। আপনারা ভাবছেন যে এটা সেন্ট্রাল ভার্সেস স্টেট চলছে, আমি একটু গভীরে একটু ঢুকতে চাইছি, আপনারাও একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন। আপনারা সবাই ভাবছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বোধহয় খুব ক্ষীণ হয়ে গিয়েছে, ঠান্ডা পড়ে গিয়েছে, শিথিল পড়ে গিয়েছে, তা কিন্তু ঠিক নয়। আপনারা গতকাল এবং তার ঠিক আগের দিন পাকিস্তানের সেনাপ্রধানের কথা শুনেছেন। তিনি কি বলছেন জানেন? হিন্দু মুসলমান আলাদা আলাদা, এবং তারা মুসলমান, তারা স্পেসিফিক, তারা আলাদা আলাদা মানুষ, তাদের ট্র্যাডিশন আলাদা, তাদের কালচার আলাদা, তাদের সব দিক থেকে আলাদা। কিন্তু অদ্ভুতভাবে সেই পাকিস্তানের একটু যদি ভৌগোলিক সীমা দেখা যায়, তারা কোথা থেকে এসছে ভুলে যাচ্ছেন আপনারা। তারাও এই ইন্ডিয়ারই অংশ, পাঞ্জাবের অংশ। আর্টিক এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে কতটা গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। একবার চিন্তা করে দেখুন যে সেন্ট্রাল ভার্সেস স্টেট আর বিষয়টি নেই। এই প্রসঙ্গ সরাসরি বাংলাদেশ থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে সব দিক দিয়ে ইন্ডিয়াকে ঘেরা হচ্ছে। আর ঠিক সেই ঘেরাতে একের পর এক বাংলাদেশ থেকে ক্রমাগত মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর প্রত্যেকটি জায়গাতে পরিসর অনেক বেশি সহজ। বাংলাদেশের স্লিপার সেল অ্যাক্টিভ হচ্ছে, আর এখানে বিজেপি আর তৃণমূল কংগ্রেস সেন্ট্রাল ভার্সেস স্টেট করছে। সাধারণ মানুষ চোখ খুলতেই পারছেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট ঘেরা দিচ্ছেন, কিন্তু এ রাজ্যে বারংবার করে বলা হচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। কোথা থেকে যাচ্ছে? কোথা থেকে মুসলমানরা এখানে চলে আসছে হঠাৎ করে? সেই সব মৌলবাদীরা, কট্টরপন্থীরা, সে সব বাংলাদেশের স্লিপার সেল নয় তো? সোমেন বাবুর কাছে যাবো। সোমেন বাবু, আমি এর আগে বাংলাদেশের ক্ষেত্রে যখন নাকি একের পর এক প্যানেল এখানে হয়েছে, সেই সময় যে আশঙ্কা জ্ঞাপন করে আমি বলেছিলাম যে সেন্ট্রালে ভারতবর্ষের রাষ্ট্রীয় ভৌমিকতার একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে সেই অশনি সংকেত আজকে পুরো একদম বাস্তবায়িত। তখনও দেখেছি, আমি যে কথাটা বারবার বলেছি, তাহলে কি বড় হয়ে দেখা দিচ্ছে ভারতীয় যে কেন্দ্রীয় সরকারের কূটনৈতিকদের কাছে যে গুজরাটি এবং স্পেসিফিক এখন বলা ভালো, গুজরাটি মারোয়ারিদের নিয়ে যে ভারতের ক্যাপিটালিস্ট, অর্থাৎ সেই ক্যাপিটালিস্টদের স্বার্থ একটা আঞ্চলিক, যে আমি বলবো যে এই নর্থ ইস্টকে নিয়ে যে সংকট, সেই সংকট ঘনীভূত হয়েছে, তাকে সেই সংকট থেকে বেরিয়ে নিয়ে আসার চেয়ে বা পার্শ্ববর্তী বাংলাদেশ যে জায়গায় বিস্ফোরক জায়গায় চলে এসছে, সেখানে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার ক্ষেত্রে প্রথমে খালি চোখে দেখছি দেখবো, তারপরে চশমা পরে দেখছি দেখবো, আর এখন যেন দূরবীন দিয়ে দেখছি দেখবো। অর্থাৎ এই যে ক্রমশ দেখছি দেখবো রাজনীতি, আসলে একটা কর্পোরেট লবিকে এখানে জিয়ে রাখা বা তাদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্যই আজ পর্যন্ত বাংলাদেশের এই অপরাধজনিত কারণের জন্য একটাও কিন্তু সেরকম কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। একই রকম ভাবে মালদা, মুর্শিদাবাদ সহ 8টি জেলা জুড়ে যে সংকট ঘনীভূত হতে চলেছে, সেখানে মালদা মুর্শিদাবাদের ওই অংশ জুড়ে বলা যায় 355 ধারা প্রয়োগ, অর্থাৎ আঞ্চলিকভাবে উপদ্রুত অঞ্চল ঘোষণা করার যে দাবি বারবার বিরোধী নেতাও করে আসছেন, বা সেখানে আমরাও বিভিন্ন বিশেষজ্ঞরা বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কমপ্লিট একটা উদাসীনতা কাজ করছে। তাহলে এই সমস্ত কার্যকলাপের মধ্যে বলা যায় রাজ্য সরকার আবার সমস্ত দোষ বিএসএফের কারে চাপাচ্ছেন। তাহলে কি বলতে হয়, তাহলে রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য সরকারের কোনো দায় নেই, কারণ তাদের কোনো অস্তিত্বের প্রয়োজন নেই। তাহলে কেন্দ্রীয় সরকার যদি একই রকম ভাবে অবহেলা করে, তাহলে ভারতের আম জনতা সেদিকে নজর থাকবে কি করে? তারা তো 250 প্লাসের দিকে নজর দিচ্ছে। না সোমবাবু, কি করে নজর দেবেন? 250-এর এখন নিদান দেওয়া হচ্ছে, 250-এর দিকে নজর রয়েছে। 26-এ বিধানসভা নির্বাচন, এসবের দিকে নজর দেওয়ার কারণ সময় নেই। সোমবাবু, আপনারা বৃথা চেষ্টা করছেন। তার কারণ সাধারণ মানুষকে
ক্রমাগত ম্যানুপুলেট করা হচ্ছে, সাধারণ মানুষ ম্যানুপুলেট হচ্ছেন এবং ধর্মের ভিত্তিতে তাদেরকে ম্যানুপুলেট করা হচ্ছে। এবং এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে ব্রিগেড সমাবেশ থেকে যখন এই মোহাম্মদ সেলিমদের মতো মানুষরা তাদের বক্তব্য পেশ করছেন, তখন তাদেরকে অপ্রাসঙ্গিক বলা হচ্ছে এবং তারা যখন রুজি রুটি রোজগারের কথা বলছেন, হিসেব চাইছেন, তখন তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হচ্ছে। কিন্তু দাঙ্গা, শান্তির আবেদন যখন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইটসেলফ দাঙ্গা শব্দ ব্যবহার করছেন। দাঙ্গার অর্থটা কি? তিনি মেনে নিচ্ছেন এখানে দাঙ্গা হচ্ছে, তারপরে বলছেন এখানে অশান্তির বাতাবরণ কেন তৈরি হচ্ছে। এগুলো হিপোক্রেসি নয়? আমি আলীবাবুর কাছে যাব। ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষক, তিনি হচ্ছে ভক্ষক। কারণ ইনি হচ্ছে দাঙ্গার ম্যাডাম এবং দাঙ্গার তিনি থামাবেন, তিনি এই সমস্ত কথা বলে বেড়াচ্ছেন। তিনি কি বলছেন মুর্শিদাবাদে? উনি একটা চিঠি লিখে বলে দিচ্ছেন উনি শান্তি চান। কিসের শান্তি? ওনার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তৃণমূলের, তিনি অ্যারেস্ট হয়ে বসে আছেন। তা তৃণমূলের এত বড় একটা নেতা, তিনি অ্যারেস্ট হয়ে বসে আছেন, তা দাঙ্গা উনি কি শান্তি দিতে যাচ্ছেন বাংলায় বলুন তো? তিনি বললেন অ্যাডভান্স, তিনি বলে বেড়ালেন একদিন আগে, রাজ্যপালকে বলছি উনি না গেলেই ভালো হয়, ওখানকার পরিস্থিতি উনি না গেলেই ভালো হয়। আরে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন আমাদের কি বলছে রাজ্যের প্রধান, একজন রাষ্ট্রপতি এবং রাজ্যপাল, তাকে উনি বলছেন যাবেন না। আর উনি আসলেন, রাজ্যপাল সাহেব আসলেন, আমরা দেখলাম সেখানে অশান্তি হয়ে গেল। অশান্তি কারা করলো, কারা পাকাইলো? আমার বিশ্বনাথ বাবুকে বলতে যাই, অশান্তির হেডমাস্টার কিন্তু আপনারাই এই অশান্তি পাকিয়েছেন। রাজ্যপালকে শান্তিভাবে তার পরিক্রমা করতে দেননি আপনারা, কিন্তু তিনি থামেননি। আজকে মালদাতে এই যে ৭০-৭২টা পরিবার সেখানে বসবাস করছে, ৪০০, সেখানে আপনারা জেলখানা বানিয়ে রেখেছেন। কেন তাঁবু দিয়ে আপনারা ঘিরে রেখেছেন বলুন তো? আজকে তারা কি ওখানে জেলখানার মধ্যে রয়েছে, নাকি তারা জীবন বাঁচার জন্য সেখানে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছে? কি ব্যবহারটা করেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত তিনি আসলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী আসলেন না, গিয়েছিল ব্রিগেডের সমাবেশে যখন না যাচ্ছিল, এমপি তখন গিয়েছে, সেখানে শোনা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকেও মানুষ এসেছেন এখানে। ব্রিগেড সমাবেশে মুর্শিদাবাদ থেকেও সাধারণ মানুষ এসেছেন। আলীবাবু, শোনা গেল আমার কথা? না, সাধারণ মানুষ, তৃণমূলে সিপিএম পার্টির যারা ক্যাডার আছে তারা তো ডেডিকেটেড ক্যাডার, তো সেখান থেকে যাবেই। মুর্শিদাবাদ তো শুধু ফারাক্কা নয়, মুর্শিদাবাদ শমশেরগঞ্জ নয়, মুর্শিদাবাদ একবারে প্রায় 22খানা বিধানসভা সিট আছে মুর্শিদাবাদে। সেই জন্য মুর্শিদাবাদ বলতে যে মুর্শিদাবাদের কথা বলছি সেটা হচ্ছে উত্তর মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, ফারাক্কা, এই সমস্ত এলাকার কথা বলা হচ্ছে। এই সমস্ত এলাকার লোক কিন্তু সেখানটায় পৌঁছায়নি, যায়নি। সেই জন্য আমরা যেটা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে শান্তির বার্তা দিয়েছেন, এর মধ্যে যথেষ্ট নাটক রয়েছে, এর মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বুঝতে পেরেছেন তার সময় হয়েছে যাওয়ার, তাই উনি এখন গান ধরছেন যে আমার যাওয়ার সময় হলে দাও বিদায়। এই যে গানটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় গাবেন, উনি ভালো গায়ক বটে, উনি ভালো বিভিন্ন সময় গানও গায়, যদিও তার ছন্দে অনেকগুলো গন্ডগোল আছে, তবুও তিনি গাওয়ার চেষ্টা করেন। এই গানটা ইনি গাবেন যে আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। 26-এ ওনাকে বিদায় দেওয়া হবে নিশ্চিত রূপে। বিশ্বনাথ বাবুর কাছে যাবো। বিশ্বনাথ বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, দেখুন, আমাদের আলী সাহেব তো বললেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে কি গান গাইতে হবে। গান কারা গাইবেন 26 সালে সেটা বাংলার মানুষ ঠিক করবে। আর উনি যে বললেন না যে এই যে মুর্শিদাবাদের যে সৃষ্টি চলছে অশান্তি এবং দাঙ্গার হেডমাস্টারকে, সেটা বাংলার মানুষ দেখেছে। ওই ভাটপাড়ার হেডমাস্টার মশাইকে দেখেছে, ওই শান্তিপুরের মেজ খোকাকে হেডমাস্টার মশাইকে দেখেছে, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি তাকেও দেখেছে হেডমাস্টার মশাই কারা, এবং কারা ওখানে 26-এ ক্ষমতা দখল করার জন্য কারা অন্যান্য স্টেট থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন, সেটা আস্তে আস্তে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আমরা আগেও বলেছি যে সেই সন্দেশকারীর মতো বিভিন্ন ঘটনার গল্প করে তৈরি করা হচ্ছে। লিপিমা ম্যাডামও অনেকগুলো কথা বলে আছে, এই ষড়যন্ত্র তো অনেক রকম থাকবে, কোনো অসুবিধা নাই। আমরা চাই মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, তাই মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে শান্তি ফিরে আসুক। মানুষ বিপন্ন, আজকে মানুষ বিপন্ন, তাই আগে স্বাভাবিক অবস্থা সেখানে ফিরে আসুক। কারা সেখানে ঘটনার সূত্রপাত তৈরি করেছেন রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য, সেটা পশ্চিমবাংলার মানুষ আস্তে আস্তে সমস্ত চিত্র ফিরে পাচ্ছেন। এবং অবশ্যই রাজ্য প্রশাসন যেই দোষী হোক, সে তৃণমূলের সে কাউন্সিলরই হোক, চেয়ারম্যানই হোক, যেই হোক,
এই মানুষের শান্তি বিঘ্নিত করার জন্য, দাঙ্গা সৃষ্টি করার জন্য যিনি দোষী হবে, রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে প্রথম থেকে বলেছেন যে একদম সেখানে যারা দোষী তাদেরকে একদম নির্দিষ্ট করে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করুক। রাজ্য সরকার সেই কথাটাই সেই কাজটাই করছে। আজকে আমরা চাই যে মানুষ যেখানে বিভিন্ন হয়েছে, মানুষ যেখানে ঘর ছাড়া হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে কারা ঘর ছাড়া সেই তথ্য আস্তে আস্তে উঠছে, এবং সেখানেও কোনো সেটিং এর বিষয় আছে কিনা, সেখানেও কোনো রাজনৈতিক মদতপুষ্ট জলের বিষয় আছে কিনা, সেই সমস্ত তথ্য আস্তে আস্তে উঠে আসছে। তাহলে এবার আপনাদের চারজনকে এক মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই চলে যাব আমরা জানি যে লিপিকাদির কাছে, যে ষড়যন্ত্র চলছে, আবারও আসবো আপনার কাছে, লিপিকাদি করার সুযোগ পাবেন। আমি লিপিকাদির কাছে যাচ্ছি। লিপিকাদি, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বিশ্ববাবু প্লিজ, সময় সংকীর্ণ, আমি লিপিকাদির কাছে যাবো। লিপিকাদি, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না, আমার বিশ্বনাথ বাবুর কাছে একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে যে আপনারাও যেমন মুসলিম ভাই বোনদের ঠেকা নিয়ে বসে নেই, বিজেপিও হিন্দু ভাই বোনদের ঠেকা নিয়ে বসে নেই। ওয়াকফ আইন নিয়ে যে এত কিছু হলো, এবং তাতে আপনাদের আন্দোলন কোথায়? কোথায় তৃণমূলের আন্দোলন? ওয়াকফ আইন নিয়ে সঞ্জীব খান্না আমাদের প্রধান বিচারপতি পর্যন্ত বললেন যে সেখানে যে অমুসলিমদের বসানো হবে, আপনার যে সমস্ত হিন্দুদের যে সমস্ত মন্দির ট্রাস্ট রয়েছে সেখানে কি মুসলিম কাউকে আপনারা অ্যালাউ করবেন? আপনাদের আন্দোলন কোথায়? প্রধান বিচারপতি বলছেন বাকি সব দল আন্দোলন করছে, আপনাদের আন্দোলন কোথায়? আপনারা না মুসলিমদের ঠেকা নিয়ে বসে আছেন, আর বিজেপি তো হিন্দুদের ঠেকা নিয়ে বসে আছে। সেই জন্য এই নোংরা রাজনীতি, এই ধর্মের রাজনীতি করতে আপনারা বাধ্য হচ্ছেন, কারণ আপনাদের হাতে দেওয়ার কিছু নেই। আপনাদের না আছে চাকরি, না আছে শিল্প, না আছে শিক্ষা, না আছে স্বার্থ, কিচ্ছু নেই। সেই জন্য আপনারা এই ধর্মের জিগির তুলে রাজনীতি করছেন, দুটো দলই, রাজ্য সরকার, কেন্দ্র সরকার। আমরা ধিক্কার জানাচ্ছি তার বিরুদ্ধে। আমি এখানে আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথমত আজকে সিপিএম এর যে সভাটা আমরা দেখলাম, এই সভার তৃণমূলের লোকজন দিয়ে ভর্তি। এই সভা তৃণমূলের এবং কংগ্রেসের কর্মী কার্যকর্তা দিয়েই এই সভা হয়েছে। এই সভার পার্থক্য কোনো ভিত্তি নেই। গ্রামাঞ্চলে সিপিএম বলে কিছু নেই। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের সঙ্গে আমাদের সরাসরি লড়াই হবে 26 বিধানসভা নির্বাচনে, এবং ভারতীয় জনতা পার্টি যেবারে জনগণের বিপুল রায় নিয়ে পশ্চিমবঙ্গের সরকারে আসবে, আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসুক এবং বাংলায় প্রকৃত শান্তি বিরাজ করুক। মুর্শিদাবাদের ঘটনা যেন আর একটিও কোথায় কোনো বাংলার কোনো জেলায় যেন না ঘটে, এবং কোনো ক্রমেই যেন কোনো মায়ের যেন তার কোল যেন ফাঁকা না হয়, কোনো ছেলের যেন তার বাবা যেন খুন না হয়, কোনো মায়েরা যেন তারা নিরাপদে যেন শান্তিতে বসবাস করতে পারে, বাজার করতে পারে, সেই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে চায়, এবং তার জন্যই বাংলায় তৃণমূল কংগ্রেসের পরাজয় দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই 26-এ পরাজিত হবে, বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। বেশ, বিশ্বনাথবাবুর কাছে যাবো। বিশ্বনাথবাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। যাক, সেই 26-এর কথাই ঘুরে ফিরে আসছে। আর একটা বছর বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন গণতান্ত্রিক ভাবে তারা কাকে বাংলার ক্ষমতায় রাখবেন। বিভিন্ন সেটিং তথ্যের কথা বলা হলো, ব্রিগেড ভরানোর কথা বলো, আলিবাবু পরিষ্কার বললেন আমাদের তৃণমূল কংগ্রেসই নাকি ব্রিগেড ভরিয়েছে। তাহলে এটা একদম বাস্তব কথা যে পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দল জানে ব্রিগেড ভরাতে হলে তৃণমূল কংগ্রেসই পারে। জানি না আজকে সঠিক তথ্য কি সেটা সিদ্ধান্ত নেবেন। আর যে কথা বলি, লিপিকা দিদি ভাই যে কথাগুলো বললেন আন্দোলন সংক্রান্ত, তৃণমূল কংগ্রেসই আন্দোলন সঠিক পদ্ধতিতে করছে। অ্যাকচুয়ালি ওনারা বলতে চাইছেন এই আন্দোলন করতে গিয়ে বাংলায় বোধহয় অশান্তির বাতাবরণটা বেশি করে তৈরি করে দেওয়া হোক। যারা ষড়যন্ত্র করে সেই আন্দোলনের, যখন তৃণমূল কংগ্রেস বা মানুষ আন্দোলন করতে নামবে, কেউ ষড়যন্ত্র করে সেই বাংলার অশান্তির ক্ষেত্রটাকে আরো বেশি করে তৈরি করে দিক, আজকে মানুষকে বিপন্ন করে দিক। আমরা তৃণমূল কংগ্রেস চাই না। এই আন্দোলনের অন্যভাবে হোক, গণতান্ত্রিক উপায় হোক, মানুষকে সাথে নিয়ে হোক, মানুষের মতামতের ভিত্তিতে হোক, কখনো সেটা দাঙ্গা মানুষকে বিপন্ন করে নয়। আমরা চাইবো মানুষ সম্পন্ন যারা শান্তির পরিবেশে সমস্ত আন্দোলন করুক, মানুষের জন্য করুক। বেশ, সোমেনবাবুর কাছে যাবো। অন্তিম নড়ে রয়েছে, শুধুমাত্র একটি প্রশ্ন সংযোজন হবে। 26-এ নির্বাচন, তার আগে ব্রিগেডের সমাবেশ, 25-এ অ্যাসিড টেস্ট। আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। সবচেয়ে বড় কথা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে, সেখানে দাঁড়িয়ে একজন
বলা যায় সিভিল সোসাইটির সদস্য হিসাবেই নিজেকে আমি প্রতিপন্ন করি, এবং সেদিক থেকে দাঁড়িয়ে বলতে পারি যে এ লজ্জা লুকোই কোথায়, অর্থাৎ ৭১-এর চিত্র আমার নিজ ভূমি ভারতবর্ষে আমি আজ পরবাসী হয়ে উদ্বাস্তু জীবন ত্যাগ করে অন্য জেলায় পালাতে হচ্ছে। এ লজ্জা লুকোই কোথায়, যখন আরজিকর কাণ্ডে রাত দখল করতে হয় আর ব্যারেট দখল করতে গিয়ে ব্রিগেড ভরানোর ক্ষেত্রে স্বীকৃতি নিয়ে লড়াই চলে আর ব্যালট বাক্স ভরতে থাকে। এ লজ্জা লুকোই কোথায়, যখন সাধারণ মানুষ তার ন্যায্য অধিকারের জন্য, শিক্ষক যখন পুলিশের বা সিভিক ভলেন্টিয়ারদের লাথি খেতে হয়, এ লজ্জা লুকোই কোথায়, সেই অধিকার সবই যেন সেটিং হয়ে যায় আর আমরা যারা আমজনতা সবই গা সওয়া হয়ে আমাদের মনে হয় সবই যেন শুয়ে নাও বাবা, শুয়ে নাও, আহা নন্দলাল। একেবারে অন্তিমে ছিলাম। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ রাইটি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, ওহে নন্দলাল বলে অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু একজন সিভিল সিটিজেন, একজন সহ নাগরিক এবং তার সঙ্গে সঙ্গে তারা এ বঙ্গবাসী এবং তার সঙ্গে সঙ্গে ভারতবাসী, তারা যখন তাদের কাতর আর্তনাদগুলো বারংবার প্রকাশ করেন, তারা যখন এই রাজনীতির গ্যারাকলে ক্রমাগত সাহসী চাপে নিজেদেরকে আর দম দিয়ে রাখতে পারেন না, অক্সিজেনের অভাবে তারা যখন ক্রমাগত নিজেদেরকে কোণঠাসা করছেন, তখন প্রশ্ন ওঠে ব্রিগেডের সমাবেশে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে নিরাপদ সর্দাররা ঠিক কি বার্তা দিলেন। তারা বার্তা দিলেন রুজি রুটি রোজগারের হিসেবের। তারা বার্তা দিলেন সেই সব সাধারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের যারা ক্রমাগত এই ধর্ম নিয়ে, ধর্মের জুজু, চাকরি দুর্নীতি প্রসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ম্যানিপুলেট করবার চেষ্টা করেন তাদেরকে, যা আপনারা জাগ্রত হন, উঠুন, জাগুন এবং একটু ভাবুন যে কোন পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখুন, এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে মুসলমান হিন্দু করবার সময় এটা নয়। আমি যে কথা প্যানেল ডিসকাশনের মাঝেও বলেছি, এ ষড়যন্ত্র অনেক বৃহত্তর ষড়যন্ত্র, পাকিস্তানের ষড়যন্ত্রও হতে পারে। আমি আবারও বলছি, তার কারণ পাকিস্তান চাইছে, বাংলাদেশ চাইছে, চায়না চাইছে ইচ্ছে করে দেশের অভ্যন্তরে সমস্যা তৈরি করে যেন ভারত সরকারকে একটু অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়া যায়, অর্থাৎ বাইরের বর্ডারের দিকে যেন কেউ নজর না দেয়, শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয়ের দিকেই তাদের নজর থাকে। এ ষড়যন্ত্র অনেক বড় ষড়যন্ত্র হতে পারে, যদিও বা আমাদের ভরসা রাখতেই হবে প্রশাসনিক প্রধানদের ওপরে। ঠিক যেমন আমরা ভরসা রেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, আমরা ভরসা রেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। এখানে সেন্ট্রাল ভার্সেস স্টেটের সময় এটা নয়। ব্রিগেডের সমাবেশে সেন্ট্রাল ভার্সেস স্টেট হলেও আমরা ভারতবাসী, ভারত এবং স্টেট কখনো ভারতের ঊর্ধ্বে নয়, স্টেট ভারতেরই অংশ। একথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখতে হবে ট্রাইক বাংলা পর্দায় শব্দের কাটাকাটিতে। শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।